নমস্কার, আপনারা শুনছেন গপ্প জুজু। আজ আমরা নিয়ে এসেছি সম্রাট সিরিজের আরও একটি রোমাঞ্চকর গল্প, শ্রীর কলমে অমীমাংসিত। পুরনো কোনো ফাইল, অযত্নে পড়ে থাকা কোনো অসম্পূর্ণ তদন্ত, নাকি কোনো সত্যকে ধামা চাপা দেওয়ার সুপরিকল্পিত চেষ্টা। বছরের পর বছর ধুলো জমে থাকা সেই রহস্যের জট খুলবে আজকের এই গল্পে, যখন একটি জমকালো জন্মদিনের আসর হয়ে উঠবে অপরাধীর মুখোশ খোলার মঞ্চ। সম্রাট কি পারবে বহু বছর আগের সেই অমীমাংসিত রহস্যের সমাধান করতে? দেখাই যাক। শুনতে থাকুন গপ্প জুজুর আজকের নিবেদন, শ্রীর কলমে অমীমাংসিত। আমি তোকে বলছি ভাই, এটা তোকে একদম মানাচ্ছে না। বরং মনে হচ্ছে তুই কোনো কাস্টম অফিসারের হাত থেকে পালিয়ে আসা সন্দেহভাজন। উত্তর কলকাতার পুরনো মেসবাড়ির ঘরে তখন যুদ্ধংদেহী পরিস্থিতি। নিশীথ কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে, তার সামনে আয়নার দিকে দাঁড়িয়ে সম্রাট। ওর পরনে একটা নেভি ব্লু শার্ট আর গ্রে ট্রাউজার। সমু বিরক্তিতে কপালে হাত দিল। নিশীথ শোন, বর্মন স্যারের ভাইপোর জন্মদিন, আমার তো নয়। সেখানে আমি একটা জিন্স আর টি শার্ট পরে অনায়াসেই যেতে পারতাম। এই বোতামগুলো আমার গলায় ফাঁস দিচ্ছে ভাই। তুই আমায় শার্ট পরাচ্ছিস নাকি ফাঁসির মঞ্চে নিয়ে যাচ্ছিস? নিশীথ একটা বাঁকা হাসি হাসল। বর্মন স্যার স্পেশাল রিকোয়েস্ট করেছেন, তুই তো জানিস ওনার ড্রয়িং রুমেই আজ শহরের বাঘা বাঘা পুলিশ অফিসাররা আসবেন। তুই যদি ওই ছিঁড়ে যাওয়া জ্যাকেটটা পরে যাস, তবে স্যারকে সবাই বলবে, ছিঁচকে চোর ভেবে ধরে নিয়ে যাবে তোকে, এই বলে দিলাম। সমু আয়নায় নিজের দিকে তাকালো। আয়নার মানুষটা তাকে খুব একটা পছন্দ করছে না। সে বিড়বিড় করে বলল, দূর চাই, তুই আসলে চাস আমি যাতে কেতাদুরস্ত চেহারার ভিড়ের মধ্যে একলা আলাদা না হয়ে যাই। ঠিক আছে, চল। নিশীথ সমুর পিঠ চাপড়ে দিল। আরে চল চল, তুই এখন জেমস বন্ডের চেয়ে কম কিছু লাগছিস না। হ্যাঁ, শুধু জেমস বন্ডের মতো গালি গালাজটা না করলেই হলো। গাড়ি থেকে নামতেই বর্মন বাড়ির সামনের লনটা দেখে নিশীথের মাথা ঘুরে গেল। বড় বড় গাড়িতে ঠাসা। বলাই বাহুল্য, এসব গাড়ি একাধিক অফিসার কর্তা ব্যক্তি অথবা বড় ব্যবসায়ীদের। আজ যদিও বর্মন স্যারের ভাইপো আয়ুষের জন্মদিন, কিন্তু বাড়ির সামনেটায় মনে হচ্ছে কোনো জরুরি অপরাধ দমন শাখার কনফারেন্স চলছে। চারিদিকে জাঁদরেল সব মানুষ, যদিও সিভিল ড্রেসে, তবে তাদের হাঁটা চলা দেখেই বোঝা যায় তারা খাঁকি পোশাকের অভ্যাসে অভ্যস্ত। বর্মন সাহেব নিজে এসে সমুকে জড়িয়ে ধরলেন। আরে সম্রাট, তুই এসেছিস? নিশীথ, তুই তো দুর্দান্ত কাজ করেছিস রে। ওকে তো দেখলে এখনো চেনাই যাচ্ছে না। হ্যাঁ, তুই যে আমার কথা রাখবি। বর্মন স্যার, যদিও আমি এসব চেহারা পোশাকের বেড়াজাল ভেঙে আগেই বেরিয়ে এসেছি, তবুও আপনি আমাকে যেরকম স্নেহ করেন, তার জন্য এটুকু তো করতেই হতো। বাড়ির ভেতরে ঢুকতেই বাচ্চাদের কলকলানিতে কান পাতা একেবারে দায়। আয়ুষ তার নতুন সাইকেল নিয়ে লনের এপার থেকে ওপার দৌড়াচ্ছে। ছোট ছোট বাচ্চার দল হইচই করছে। সমু যেন সেই হইচইয়ের মধ্যেই নিজের স্বাচ্ছন্দ্য খুঁজে পেল। সোজা বাচ্চাদের দলের দিকে এগিয়ে গেল দুধে গোয়েন্দা সম্রাট। তাদের সাথে ম্যাজিক দেখানো, সাইকেল ঠিক করে দেওয়া, নতুন নতুন গেমসে ওদের একজন হয়ে গিয়ে পার্ট নেওয়া, এই সব করতে ও ওস্তাদ। আসলে বাচ্চাদের দুনিয়াটা বড় সহজ। সেখানে কোনো প্যাঁচ নেই, কোনো অপরাধের ছায়া নেই। নিশীথ অবশ্য অন্য ধাতের। সে এক কোণে দাঁড়িয়ে থাকা ড্রয়িং রুমের আড্ডার দিকে নজর রাখতে ব্যস্ত। ওখানে দাঁড়িয়ে আছেন শহরের পুলিশ মহলের বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্তা। তবে এতজনের মাঝখানে সবচেয়ে উজ্জ্বল তারকা এসিপি সুদীপ্ত চ্যাটার্জি। অনেকগুলো পদক প্রাপ্ত, শোনা যায় শাসক দলের খাস লোক। তবে সম্ভবত সবটাই গুজব। কিন্তু তাই বলে তার রাশভারী মেজাজ কিন্তু কোনো কল্পনা নয়। মানুষটা যেমন দীর্ঘদেহী, তেমনি তার গলার স্বরে
সব সময় যেন একটা প্রচ্ছন্ন আদেশের সুর। নিশীথ আস্তে আস্তে সেই আড্ডার কাছাকাছি এগিয়ে গেল। বিয়ার আর স্ন্যাক্সের প্লেট ঘিরে জমজমাট আলোচনা চলছে। সুদীপ্তবাবু তখন কোনো এক মামলার খুঁটিনাটি নিয়ে বেশ বড়াই করতে ব্যস্ত। আসলে বাচ্চার জন্মদিনের পার্টি হলে কি হবে, পুলিশের জীবনে এমন গেট টুগেদার সহজে তো আর আসে না। তাই উদ্দেশ্য বিদেহ ছেড়ে এনারা বসে পড়েছেন আড্ডায়। নিশীথকে দেখেই সুদীপ্তবাবু চোখ কুঁচকে তাকালেন। আরে তুমি সেই বর্মনের খোঁচর না? টুকটাক কেস স্টাডি করছো শুনছি। ক্রিমিনোলজি নিয়ে পড়ছো নাকি? প্রজেক্টের নাম করে কলেজগুলো যা জ্বালায়। নিশীথ মৃদু হেসে নিজের পরিচয় দিল, কিন্তু সুদীপ্তবাবু তাতে বিশেষ প্রসন্ন হয়েছেন বলে মনে হলো না। শোনো বাপু, পুলিশি তদন্ত আর বাইরের জল্পনার মধ্যে একটা বড় ফারাক আছে। আমরা প্রমাণ খুঁজি, আর তোমরা শখের গোয়েন্দারা খোঁজো গল্প। সুদীপ্তবাবু হেসে চারপাশের অফিসারদের দিকে তাকালেন। সবাই হাসল, সম্মতির হাসি। এদের মধ্যে এক দুজন বর্মন স্যারের জুনিয়র, এর আগে সম্রাটের কাজ সামনে থেকেই দেখেছে। তবুও পুলিশের বড় অফিসার যা বলেছেন সেই কথা খণ্ডন করে কারসাধ্যি। কিন্তু নিশীথ অপ্রস্তুত হলো না। সে বিনয়ের সঙ্গে বলল, স্যার, জল্পনা নয়, কিছু মানুষ পরিস্থিতির খুঁটিনাটি একটু অন্যভাবে দেখে। সমুর সেটাই স্বভাব। সম্রাট, ওই ছেলেটা, ওই বুঝি তোমার বন্ধু? সুদীপ্তবাবু বাঁকা হাসলেন। শুনেছি ও নাকি বড় বড় কেস সমাধান করেছে, কিন্তু মনে রেখো, অফিসিয়াল কেস আর সিনেমা স্ক্রিপ্টের মধ্যে তফাৎ আছে। বাইরের লোকের বুদ্ধি অনেক সময় কেসের মূল ফোকাসটাই নষ্ট করে দেয়। সম্রাটকে বলবে ও যেন সবসময় আমাদের ফাইল নিয়ে বেশি মাথা ঘামানোর বায়না না করে। আসলে প্রফেশনালিজম জিনিসটা বড় দামি, বুঝলে? সুদীপ্তবাবুর কথাগুলো যেন মিছরির ছুরি। তিনি সমুকে একজন বহিরাগত হিসেবেই দেখতে চাইছেন, কিন্তু সম্রাট বা নিশীথ কেউই স্রেফ শখের বশে পুলিশের কাজ নিয়ে নাড়াচাড়া করে না। নিশীথ আপাতত কিছু বলল না বটে, কিন্তু সম্রাটের প্রতি ওর এই বাঁকা অবজ্ঞা ওর বড্ড মনে লাগলো। নিশীথ সেখান থেকে সরে এলো, তাকিয়ে দেখল সমু তখন খানিকটা দূরে লনের এক কোণে আয়ুষের সাথে খেলনা ডাইনোসর নিয়ে ব্যস্ত। চোখে মুখে কোনো বিরক্তি নেই। সে বাচ্চাদের সাথে এমনভাবে মিশে গেছে যে তাকে দেখলে কেউ বলবে না এই ছেলেটাই কয়েকদিন আগে এক জীবনঘাতী খুনিকে ডার্ক ওয়েবের জালে ফেলেছিল শুধুমাত্র নিজের গ্রে ম্যাটারের জোরে। কিছুক্ষণ পর সমু এক প্লেট চিকেন পকোড়া নিয়ে নিশীথের কাছে এলো। কিরে, সুদীপ্তবাবু তো বেশ বড় বড় কথা বলছিলেন মনে হয়, পালিয়ে বাঁচলি দেখলাম। সমু জিজ্ঞেস করল। নিশীথ ভুরু কুঁচকে বলল, উনি তোকে শখের গোয়েন্দা হিসেবে পোর্ট্রে করতে ব্যস্ত। খুব ভদ্রভাবে বুঝিয়ে দিলেন, পুলিশ ডিপার্টমেন্টের কাজ আমাদের মতো লোকেদের মাথার উপরের বিষয়। সমু হেসে ফেলল। সে একটা পকোড়া মুখে পুরে বলল, এসব কথা কি আর নতুন? আরে লোকটা ভালো, অন্তত নিজে কাজ করে বা করার চেষ্টা করে। ওনার মতো অফিসাররা আছে বলেই তো আমরা এখনো শান্তিতে পকোড়া খেতে পারছি বল। আর শখ তো মানুষের থাকেই, কারো শখ গান গাওয়া, কারো শখ ফুটবল খেলা। আমার শখ দুধেল মাছিগুলোকে তাড়ানো, তাতে কার কি সমস্যা? উনি চান না যে তুই ওনার কোনো কেসের আশেপাশেও থাকিস। সমু তার আশেপাশের পরিবেশটা একবার ভালো করে দেখে নিল। চারিদিকে হাসি খুশি মানুষ, আয়ুষের জন্মদিনের কেক কাটার প্রস্তুতি, জাঁকজমক। বর্মন স্যারের ড্রয়িং রুমে সুদীপ্তবাবু এখন কোনো এক হাসির গল্প শোনাচ্ছেন। আমি এখানে কারোর কেস নিয়ে মাথা ঘামাতে আসিনি নিশীথ। আমি এসেছি আরুষের সাথে খেলতে আর বর্মন স্যারের স্নেহের টানে। আজ কোনো তদন্ত নয়। কিন্তু সমুর অবচেতন মন কি জানে না যে ইকুয়েশনের কথা সে সারাক্ষণ ভাবে তা আসলে সবখানেই ছড়িয়ে আছে। বর্মন বাড়ির এই আড্ডাও তো আসলে একটা ইকুয়েশন, যেখানে সময়, অপরাধ, পুলিশ আর নিয়তি মিলেমিশে গেছে। রাত বাড়ছে, অফিসারদের গেট টুগেদার ক্রমশ দীর্ঘ হচ্ছে।
সুদীপ্ত বাবু আর বাকিরা এখন ড্রয়িং রুমের সোফায় বসে গেছেন। স্ন্যাক্সের পাশাপাশি এখন গ্লাসের সংখ্যা বাড়ছে। সমু দেখল সুদীপ্ত বাবু ড্রয়িং রুমের এক কোণে রাখা পুরনো একটা ফাইলের দিকে ইশারা করে কি যেন বলছেন। গলাটা একটু নামিয়েছেন, কিন্তু সমুর মতো মানুষের কান সবসময় সজাগ থাকে। কি আর বলি সুব্রত, মল্লিক ভিলার ওই কেসটা 10 বছর হয়ে গেল, আজও কেউ কোনো সমাধান করে দিতে পারলো না। আমার কেরিয়ারে ওটা একটা ব্ল্যাক হোল, একটা অমীমাংসিত রহস্য। সমুর হৃদস্পন্দন কি একটু বাড়ল, নাকি এটা কেবল রাতের ঠান্ডা হাওয়ার ধাক্কা? সমু পাঞ্জাবির হাতাটা একবার টেনে নিল। সে আজ তদন্তে জড়াতে চায়নি, কিন্তু রহস্যের গন্ধটা যেন এই বাড়ির দেওয়ালে দেওয়ালে লুকিয়ে আছে, তাকে চুম্বকের মতো টানছে। সমু নিশীথের দিকে তাকালো না। এই প্রথম ও প্লেটটা নামিয়ে সোজা ড্রয়িং রুমের দিকে হাঁটতে শুরু করলো। সুদীপ্তবাবুর সেই অবজ্ঞাসূচক কথাটা এখনো তার কানে বাজছে। প্রফেশনালিজম জিনিসটা বড় দামি। সমু নিজের মনেই হাসল। তাহলে দেখা যাক স্যার, আপনার প্রফেশনালিজম যেখানে শেষ হয়, আমার শখের গোয়েন্দাগিরি সেখান থেকেই শুরু হয় কিনা। নিশীথ সমুর পেছন পেছন এগিয়ে এলো। সে বুঝতে পেরেছে এই শান্ত রাত্রিটা আর বেশিক্ষণ শান্ত থাকবে না। সমু, তুই কি? সমু কোনো উত্তর দিল না, বরং সুদীপ্ত বাবুর সোফার ঠিক উল্টো দিকের একটা চেয়ারে গিয়ে বসল। জন্মদিনের ভীষণ আয়োজনের শেষে বর্মন স্যার এতক্ষণে আড্ডায় এসে থিতু হতে পেরেছেন। তিনিও সম্রাটকে এখানে সবার মধ্যে বসতে দেখে খুশি হলেন। সিনিয়র ছাড়াও সম্রাটের বয়সী বহু জুনিয়র অফিসারও এখানে আছে, তারা সবাই নিমন্ত্রিত। ওদিকে রাত গভীর হচ্ছে, ছোটরা ঘুমিয়ে পড়েছে, কিন্তু বড়দের আড্ডা এখনো জীবন্ত। সিলিং ফ্যানের মৃদু ঘূর্ণন আর এসির ঠান্ডা হাওয়ার মাঝে দামি ব্র্যান্ডের পানীয়ের গ্লাসগুলো টুংটাং শব্দ করছে। বর্মন ঘাম মুছে সোফায় আরাম করে বসেছেন। আয়ুষের জন্মদিনের মূল পর্ব শেষ। বাচ্চারা আর মহিলারা ওপরের ঘরে বিশ্রামে। নিচে এখন কেবল খাকি জগতের বাঘা বাঘা মগজদের আসর। আড্ডা আর ডিনার সমান্তরালে চলছে। সুদীপ্ত বাবুর এখন দ্বিতীয় কিংবা তৃতীয় রাউন্ড চলছে। নেশার একটা পাতলা পর্দা ওর চোখে নেমে এসেছে, কিন্তু সেই পর্দার আড়ালে এক দশকের পুরনো একটা জেদ যেন এখনো গনগনে। গ্লাসের আইস কিউবটা নাড়াতে নাড়াতে হঠাৎ একটু নড়ে চড়ে বসলেন তিনি। সমুর শান্ত ভঙ্গিটা ওর দম্ভে বারবার আঘাত করছে। তিনি সমুর দিকে সরাসরি না তাকিয়ে বর্মন সাহেবের উদ্দেশ্যে বললেন, জানো তো বর্মন, অপরাধ বিজ্ঞানটা আসলে একটা অঙ্ক, কিন্তু কিছু অঙ্ক থাকে যা সমাধান করার মতো ব্ল্যাকবোর্ড পৃথিবীতে এখনো তৈরি হয়নি। তাই তো বলছি, আমার 24 বছরের কেরিয়ারে একটাই খচখচানি রয়ে গেল, মল্লিক ভিলা। ঘরের আবহাওয়া যেন কয়েক ডিগ্রি নেমে গেল। কয়েকজন জুনিয়র অফিসার একে অপরের দিকে তাকালেন। বর্মন সাহেব গম্ভীর হয়ে বললেন, মল্লিক ভিলা মার্ডার কেস, সে তো প্রায় বছর 10 আগের ঘটনা। আমার আজও সবটা স্পষ্ট মনে আছে। সেটা 2016 সালের জুলাই মাস। অঝোর ধারায় বৃষ্টি নেমেছে তখন শহর কলকাতায়। ভবানীপুর থানায় যখন খবরটা প্রথম এলো তখন ভোর 5:30। খুন হয়েছে দুজন, বৃদ্ধ ব্যবসায়ী হিরণময় মল্লিক আর তাঁর স্ত্রী বাসন্তী দেবী। নিঃসন্তান দম্পতি, অগাধ সম্পত্তি, আর সঙ্গী বলতে কেবল পুরনো আমলের একটা বিশ্বস্ত পরিচারক শম্ভু। সেই ভোরে শম্ভুই প্রথম পুলিশে খবর দেয়। থানায় যখন খবর এলো আমি ছিলাম ডিউটি অফিসার। বৃষ্টির মধ্যেই জিপ ছুটিয়ে যখন পৌঁছালাম, গিয়ে দেখলাম ঘরের দরজা ভাঙা। সকালে শম্ভু এসে ডাকাডাকি করে কাউকে না পেয়ে অগত্যা বাড়ির দারোয়ানের সাহায্য নিয়ে দুজন মিলে দরজা দুটো ভেঙেছে। প্রথম বাড়ির সদর, পরে কর্তার ঘরের দরজা। দুটোই ভিতর থেকে বন্ধ ছিল। এদের ডাকাডাকিতে অন্তত 20-25 জন মর্নিং ওয়াকার জড়ো হয়ে গিয়েছিল। তাই অন্তত 1-20 লোক এই ঘটনার সাক্ষী। সেবার ঘরে ঢুকে যা দেখলাম তা আজও আমার চোখে ভাসে।
হিরণময়বাবু ইজি চেয়ারে বসা, গলাটা পুরো কাটা, চেয়ারে ভর দিয়ে কাটা মাথাটা একপাশে ঝুলছে, এক ফোঁটা রক্ত যেন অবশিষ্ট নেই শরীরে, মেঝেতে রক্ত গড়িয়ে অল্প বিস্তর শুকিয়ে গেছে। আর বাসন্তী দেবী পড়ে আছেন খাটের ওপর, তাকে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে মারা হয়েছে। অনিরুদ্ধ, তুমি তো ঘর থেকে বমি করে দিয়েছিলে প্রায়। লাশের অবস্থা দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল খুনি অত্যন্ত ঠান্ডা মাথার, কোনো ধস্তাধস্তি হয়নি। ঘরে দামি ফার্নিচার, খাটের তলায় রাখা সেফ, এমনকি বাসন্তী দেবীর হাতে থাকা সোনার চুড়িগুলোও অক্ষত। আলমারি খোলা হয়নি, ড্রয়ার ঘাঁটা হয়নি। অন্য কোনো রহস্য ছিল কিনা তা আজও আমাদের কাছে ধোঁয়াশা। সুদীপ্তবাবু থামলেন। এক মুহূর্তের জন্য যেন সেই পুরনো ক্রাইম সিনে ফিরে গেছেন তিনি। একটা হালকা নেশার চটকায় খোশ মেজাজে বলতে লাগলেন, প্রথমবার ঘরে ঢুকেই পুরো এলাকাটা কর্ডন অফ করেছিলাম, বুঝলে তো। ঘরের জানলাগুলো পরীক্ষা করে দেখলাম। উত্তরে একটা জানলার পাল্লা আর শিক দুই খোলা, কিন্তু অবাক করার মতো বিষয় হলো সেই জানলার বাইরের কার্নিশে কোনো পায়ের ছাপ ছিল না, অথচ বাইরে বাগানে তখন চারদিকে নতুন বৃষ্টির কাদা আর বড় বড় ঘাস। পড়শিদের জেরা করে জানা গেল রাতে কোনো চিৎকার শোনেনি তারা। ওদিকে বাড়িতে কোনো বাইরের লোক ঢোকার চিহ্নও নেই। লাশ দুটোর পোস্টমর্টেম রিপোর্টে বলা হলো খুন হয়েছে রাত ঠিক 2টোর আশেপাশে। আশ্চর্যের বিষয় হলো সারা ঘরে খুনি নিজের একটা আঙুলের ছাপও রেখে যায়নি। আমরা ফরেন্সিক টিমের সাথে 3 দিন ঘরটা চষে ফেলেছিলাম। একটা চাবি পাওয়া গিয়েছিল হিরণময়বাবুর পকেট থেকে, কিন্তু কোনো আলমারি বা দরজার চাবি নয়। ওটা যে কিসের চাবি তা আজও একটা রহস্য। ড্রয়িং রুমের প্রত্যেকে নিস্তব্ধ। শুধু সুদীপ্তবাবুর ড্রিঙ্কস নেওয়ার শব্দ পরিবেশকে জীবন্ত করে রেখেছে। বর্মন লক্ষ্য করলেন সমু তার স্ন্যাক্সের প্লেটটা পাশে রেখে সুদীপ্তবাবুর প্রতিটা শব্দ যেন গিলছে। সুদীপ্তবাবু এবার গ্লাসটাকে টেবিলে সশব্দে নামিয়ে রেখে সমুর দিকে তাকালেন। তার চোখের কোণে একরাশ শ্লেষ আর পদমর্যাদার অহংকার। আমি এখনো বিশ্বাস করি খুনি জানলা দিয়েই পালিয়েছে। কার্নিশ পিচ্ছিল ছিল বলে হয়তো সে কোনো দড়ি ব্যবহার করেছিল, নয়তো এমনভাবে প্রমাণ লোপাট করেছিল যা আমরা আজও ধরতে পারিনি। 10টা বছর ধরে ফাইলটা আমার টেবিলে পড়ে রয়েছে বর্মন, 10টা বছর। অনিরুদ্ধ তো বারবার বলেছিল, স্যার এটা কোনো বাইরের প্রফেশনাল কিলারের কাজ, না হলে এত সুন্দর সিস্টেম ক্লিন আপ অসম্ভব। লোকাল গুন্ডা সুপারি কিলার কাউকে তুলে আনতে বাদ দিইনি। কত 3rd ডিগ্রি দিলাম, শেষমেশ ওটাকে আনসলভড হিসেবেই ক্লোজ রেখে দিতে বাধ্য হলাম। কিন্তু তোমার এই স্পেশাল গেস্ট তো বড় চুপচাপ। শুনলাম ও নাকি আজকালকার সব জটিল কেস চোখের পলকে সলভ করে ফেলে। বর্মন স্যার একটু ক্ষুব্ধ হলেন। তিনি জানেন সুদীপ্তবাবু ইচ্ছে করেই সমুকে ছোট করছেন। তিনি চাইলেন সমু এবার কিছু বলুক, নিজের জবাবটা নিজেই দিক, কিন্তু সম্রাট এখনও নির্বিকার। সুদীপ্তবাবু এবার সরাসরি টিটকিরি দিয়ে উঠলেন। কে সম্রাট, মগজে চং ধরে গেল নাকি? নাকি তুমি শুধু ডিজিটাল ক্রাইমের ডার্ক ওয়েবেরই রাজা? পুরনো এই ধুলো জমা ফাইলগুলোর গন্ধ সহ্য করতে পারবে নাকি? ঘরের বাকি পুলিশ অফিসারদের মধ্যে একটা অস্বস্তিকর গুঞ্জন শুরু হলো। সুদীপ্তবাবুর কথার ধার আর ভার দুই তার পদের চেয়ে বেশি। বর্মন বড় করে শ্বাস নিলেন। তিনি সমুর ওপর ভরসা রাখেন, কিন্তু সমুর এই নীরবতা আজ ওনাকেও ভাবিয়ে তুলছে। সমু ধীরে ধীরে তার রুমাল দিয়ে হাতটা মুছল। তারপর সুদীপ্তবাবুর চোখের দিকে সরাসরি তাকিয়ে একটা ম্লান হাসি হাসল। সুদীপ্তবাবু, ফাইল পুরনো হলে তার উপর ধুলো জমে ঠিকই, কিন্তু সত্যের ওপর কখনো ধুলো জমে না। আপনার থিওরি আর মল্লিক ভিলার ইকুয়েশন কিন্তু মেলেনি স্যার। কারণ আপনি অপরাধীকে জানলা দিয়ে বের করতে চাইছেন, কিন্তু সত্য বলছে অপরাধী জানলা দিয়ে ঘরে ঢুকলে ওই রাতে কার্নিশের কাদা ঘরেও আসতো। আপনার বর্ণনায় তো কাদার কোনো চিহ্ন ছিল না। ড্রয়িং রুমে মুহূর্তের মধ্যে পিনপতন নিস্তব্ধতা নেমে এলো। সুদীপ্তবাবু কিছু বলতে গিয়েও পারলেন না।
ওর নেশাটা যেন এক মুহূর্তের জন্য উড়ে গেল। তিনি দেখলেন এই শখের গোয়েন্দা ছেলেটির চোখে এমন এক গভীরতা যা ওর 24 বছরের কেরিয়ারের সমস্ত দম্ভকে এক নিমেষে তাসের ঘরের মতো গুঁড়িয়ে দেবার ক্ষমতা রাখে। বর্মন মনে মনে হাসলেন। তিনি জানতেন সম্রাট সামন্ত যখন মুখ খোলে তখন সেখানে আর কোনো তর্কের জায়গা থাকে না। ড্রয়িং রুমের থমথমে স্তব্ধতাটা ভাঙলেন খোদ সুদীপ্তবাবুই। সমুর করা মন্তব্যটা ওর মগজে একটা সূক্ষ্ম সুরসুরি দিয়ে গেছে। নেশার ঝোঁকটা অনেকটা থিতিয়ে গিয়ে সেখানে এখন জেদ চেপে বসেছে। গ্লাসটা পাশে সরিয়ে রেখে সামনের দিকে ঝুঁকে বসলেন তিনি। তদন্ত কি আর ওই এক জায়গায় থেমেছিল? শোনো তবে, কেস ডায়েরির পাতাগুলো আমি আজও না দেখে বলে দিতে পারি। সোম কোনো উত্তর দিল না, শুধু আলতো করে মাথা হেলিয়ে ইঙ্গিত করল চালিয়ে যাওয়ার জন্য। ওদিকে নিশীথ তখন তার ট্রাউজারের পকেটের ভিতর থেকে ফোনটা বের করে আধখোলা অবস্থায় নিজের কোলের ওপর রেখেছে। টেবিলের ওপরে থাকা খাবারের প্লেট আর দামি পানীয়ের বোতলগুলোর আড়ালে ওর আঙুলগুলো দ্রুত চলছে। ও জানে সমুর মাথায় এখন একটা ইকুয়েশন ঘুরছে, আর সেই ইকুয়েশনের জন্য কিছু পুরনো ডেটা বা তথ্যের প্রয়োজন। নিশীথ নিঃশব্দে গুগল আর্কাইভ আর পুরনো খবরের কাগজের নিউজ পোর্টালগুলোতে ডুব দিল। 2016 সালের সেই বর্ষার প্রতিটা শিরোনাম ও চষে ফেলতে শুরু করলো। বিন্দু থেকেই তো সিন্ধু হয়। তদন্ত শুরু হতেই আমাদের প্রথম সন্দেহ গিয়ে পড়ল ওই শম্ভুর ওপর। অনিরুদ্ধ, মনে আছে তোমার? শম্ভু লোকটা কেমন কুঁকড়ে গিয়েছিল আমাদের জেরার মুখে। সুদীপ্তবাবু অনিরুদ্ধর দিকে তাকালেন। ইন্সপেক্টর অনিরুদ্ধ এতক্ষণ ঘরের এক কোণে ছায়ার মতো বসেছিল। সমু সেদিকে তাকালো। বয়সে ওর দাদার মতো বা তার থেকে সামান্য কিছু বড় হবে মানুষটা। ইনিও তার মানে কেসটার শেষ অবধি ছিলেন। তবে অনিরুদ্ধের চাউনিতে একটা অদ্ভুত অস্বস্তি। শম্ভু পাশে সার্ভেন্ট কোয়ার্টারেই থাকতো। ও কিন্তু বারবার বলেছিল রাতে কিচ্ছু শোনেনি, অথচ অঝোর বৃষ্টির শব্দ থাকলেও পাশের ঘরে অমন করে দুটো মানুষকে মারা হচ্ছে আর টেরও পাবে না। কেমন অনাসৃষ্টি ঘুম। আমাদের সন্দেহ হলো শম্ভু হয়তো নিজেই খুনি অথবা খুনিকে চেনে। আমরা তন্ন তন্ন করে ওর কোয়ার্টার আর জিনিসপত্র তল্লাশি করলাম। বলতে ভুলে গেছি, গয়না টাকা কিছুই খোয়া না গেলেও একটা জিনিস কিন্তু খোয়া গেছিল। ভদ্রলোকের গলা থেকে একটা হীরের পেন্ডেন্ট মিসিং ছিল। ওই একটাই জিনিস। যেন কেমন চুরি সে আমি বলতে পারবো না। হয়তো ভয় পেয়ে চোর ওই একটাই জিনিস নিয়ে পালিয়েছে, আর কিছু নিয়ে যেতে পারিনি। তো সেটাই মাথায় রেখে আমরা তদন্ত করছিলাম। কিন্তু না, শম্ভুর ঘর, দেশের বাড়ি তন্ন তন্ন করে খুঁজে এমনকি ওর চেনা পরিচিত বহু লোকের পিছনে লোক লাগিয়েও হীরের পেন্ডেন্টের কোনো হদিশ মিলল না। ওর অ্যাকাউন্টে বড় কোনো লেনদেন নেই, কোথাও কোনো এক্সট্রা ক্যাশ নেই, লাইফস্টাইলে কোনো চেঞ্জ নেই, এমনকি কোনো পুরনো ক্রিমিনাল রেকর্ডও নেই। একদম যাকে বলে ক্লিন। আমরা সিসিটিভি ফুটেজ দেখার চেষ্টা করেছি, কিন্তু মল্লিক ভিলার সেই পুরনো সিস্টেমে ওই রাতের কোনো ফুটেজ রেকর্ডই হয়নি। 1 সপ্তাহ আগেই নাকি একটা বজ্রপাতে ওই সার্কিটটা পুড়ে গিয়েছিল। শহরে বর্ষা এসব তো হামেশাই হচ্ছে। হায় আর কি বলবো, কাকতালীয় হয়তো। এরপর আমাদের নজরে এলো দারোয়ান রাম সিং। রাতে বৃষ্টির জন্য সে নিজের ডিউটি পোস্ট ছেড়ে ভেতরে বারান্দায় ঘুমিয়ে পড়েছিল। ওর বয়ানে অনেক গরমিল ছিল। একবার বলছিল সে কাউকে ঢুকতে দেখেনি, আবার জেরা করতেই বলতে শুরু করলো হয়তো কোনো ছায়ামূর্তি সে দেখেছিল। রাম সিং আর শম্ভু দুজনকে আমরা প্রায় 10 দিন কাজটা দিতে রেখেছিলাম। মারধর কম হয়নি। অনিরুদ্ধ তো ওর স্টাইলে রাম সিংকে যথেষ্ট জেরা করেছিল, মনে আছে তো? অনিরুদ্ধ এবারও খুব একটা সাড়া দিল না, কেবল হাতের গ্লাসটা শক্ত করে ধরল। সুদীপ্তবাবু হাত নেড়ে বলতে লাগলেন, আমরা এবার হিরণময় বাবুর আত্মীয় স্বজনদের তলব করলাম। ওর কোনো ছেলে মেয়ে ছিল না, থাকার মধ্যে এক ভাগ্নে ছিল সুমিত। সেই ভাগ্নে একটা পখাটে টাইপের ছেলে, ঋণে ডুবেছিল গলা অবধি। নেশা করতো না, অন্য কোনো সমস্যাও ছিল না। তবে ওর একটা বড় দোষ ছিল ব্যবসা করার নেশা। বিভিন্ন ব্যবসার নামে ইতিমধ্যেই মামার থেকে ভালো রকমের টাকা হরপেছিল, অনেক জায়গায় টাকা খাটিয়েছিল।
কিন্তু ব্যবসা ভাগ্য কি সবার হয়? বেশিরভাগ টাকাই ডুবিয়ে ফেলেছিল বুদ্ধির দোষে। হালকা চালের ছেলে, একটু ন্যালা খ্যাপাও ছিল বোধহয়। আমাদের মনে হলো সম্পত্তির লোভে সুমিতি হয়তো কোনো প্রফেশনাল খুনি ভাড়া করে জানলা দিয়ে ঢুকিয়েছে। যদিও ওই ছেলে এসব করতে পারে সেটাও বিশ্বাস করা একটু আশ্চর্যের। তবুও এ যুগে তো পুলিশ আর কাউকে চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারে না। কিন্তু ওই রাস্তায় হেঁটেও সেই একই ডেড এন্ড। অনিরুদ্ধ নিজে চেক করেছিল, সুমিতের সেই রাতের অ্যালিবাই একদম পোক্ত। সে তখন শিলিগুড়িতে একটা পার্টিতে ছিল। 100 জন লোক সাক্ষী আছে সেটার। ফোনে বা ব্যাংকের অ্যাকাউন্টেও কোনো বড় রকমের লেনদেন বা গণ্ডগোল নেই। আমার এখনও স্পষ্ট মনে আছে, তদন্তের 10ম দিনে আমরা অবশ্য একটা ব্রেক থ্রু পেলাম। হিরণময়বাবুর অফিসের এক পুরনো ক্লার্ক আমাদের জানালো, খুনের 7 দিন আগে এক আগন্তুক নাকি হিরণময়বাবুর সাথে তক্কাতক্কি করেছিল ওই হীরের লকেটটা নিয়ে। সেই আগন্তুকের বর্ণনা অনুযায়ী স্কেচও আঁকা হলো, কিন্তু শহর চুষে ফেলেও সেই রহস্যময় আগন্তুককে পাওয়া গেল না। অন্যদিকে ফরেন্সিক ল্যাব থেকে রিপোর্ট এলো, হিরণময় বাবুর গলার ক্ষতটা কোনো সাধারণ চাকু নয়, ওটা ফ্লেক্সিবল কোনো ধারালো তার বা রেজারের কাজ। সুদীপ্তবাবু একটু থামলেন, গলার স্বর কিছুটা নিচু করে আক্ষেপের সুরে বললেন, শোনো সম্রাট, অনিরুদ্ধ আর আমি বারবার চেক করেছি, এটা একটা নিখুঁত অপরাধ। কোনো বাইরের লোক বাড়িতে ঢোকেনি, অথচ বাড়ির ভেতরের কেউ খুন করেনি। অন্তত কোনো প্রমাণ তো পাওয়া যায়নি। লকেট উদাও হলো ঠিকই, কিন্তু ওটা কি আদেও বিক্রি হয়েছিল? বাজারে কোনো সোর্স কোনো খবর দিতে পারলো না। যখন দেয়ালে পিঠ ঠেকে গেল, তখন নিউজ আর মিডিয়ার চাপে বাধ্য হয়ে শম্ভু আর রাম সিংকেও ছেড়ে দিলাম। ব্যাস, এই কেসের এখানেই শেষ। ঘরের আলোটা যেন আরও একটু স্তিমিত হয়ে এসেছে, অনেকটা হুইস্কি আর রামের প্রভাবে আবছা হয়ে আসা অফিসারদের দৃষ্টির মতোই। ঠিক সেই সময় টেবিলের তলায় নিশীথ সমুর হাঁটুতে একটা টোকা দিল। সমু একবার ঘাড় ঘুরিয়ে নিশীথের ফোনের স্ক্রিনের দিকে চাইল। নিশীথ ফিস ফিস করে বলল, শম্ভু আর দারোয়ানের ছাড়া পাওয়ার খবরটা তো এইখানে, এই তো এখানে। কিন্তু একটা মজার জিনিস দেখ, তৎকালীন রিপোর্টে বলা হয়েছিল হিরণময় মল্লিক খুনের কয়েক মাস আগে প্রচুর কালো টাকা কোথাও ডাইভার্ট করেছিলেন। ইডি তার পিছনে পড়ে গিয়েছিল, কিন্তু সেই টাকার হদিশ কেউ পায়নি। অথচ এই টাকাটা সেভাবে ট্রেল করা হয়নি। ব্যাংকেও টাকার খবর নেই। ভাগ্নে তাহলে নিশ্চয়ই টাকাটা পেত, সেরকম খবর তো নেই। ওদিকে বাড়ি থেকে বড় অ্যামাউন্টের ক্যাশ পাওয়া গেলে তো উনিই বলতেন। আলমারিও ভাঙা না, চুরির চিহ্ন বা কিছু খোঁজার চিহ্ন ছিল না। সমু আলতো করে মাথা নাড়ল। ও এতক্ষণ সুদীপ্তবাবুর কথা শুনতে শুনতে একটা মানুষের দিকে আর চোখে নজর রাখছিল, ইন্সপেক্টর অনিরুদ্ধ। অনিরুদ্ধর নীরবতা আজ বড় বেশি সরব। এমনকি হাতের গ্লাসটা ধরে এতক্ষণ অনিরুদ্ধ চুপচাপ বসেছিল। সুদীপ্তবাবুর কথা শেষ হতে প্রায় এক নিঃশ্বাসে 3টে শটস আর 8 বোতল বিয়ার প্রায় শুষে নিয়েছে মানুষটা। নার্ভাস নাকি? কিন্তু কেন? সৌমু এবার নড়ে চড়ে বসল। হঠাৎই অনিরুদ্ধর দিকে তাকিয়ে খুব মৃদু স্বরে বলল, অনিরুদ্ধদা, আপনিই কি তখন কেস ফাইলটা লিখেছিলেন? অনিরুদ্ধ চমকে উঠল। সমুর দিকে তাকাতে তার কয়েক সেকেন্ড দেরি হলো। তারপর গলা পরিষ্কার করে বলে উঠল, আমি তো জুনিয়র ছিলাম তখন। ওই স্যার যেভাবে ইনস্ট্রাকশন দিতেন আমি সেভাবেই ডেটা কালেক্ট করতাম। আমার আর আলাদা করে বলার কি আছে? সমু হাসল। সুদীপ্তবাবু নিজের 24 বছরের ক্যারিয়ারের গর্বে এতটাই অন্ধ যে তিনি টেরই পাননি ওর নিজের জুনিয়র ওনাকে কিভাবে একটার পর একটা ভুল সংকেত দিয়ে গোলক ধাঁধায় ফেলে দিয়েছিল। এরই মধ্যে নিশীথ ফোনটা পকেটে ঢুকিয়ে সমুর কানে কানে বলল, পেন্ডেন্টটার ছবি পেয়েছি, অদ্ভুত ডিজাইন, অনেকটা ওই গোল্ডেন স্পাইরালের মতো দেখতে। ড্রয়িং রুমের আবহাওয়া এখন থমথমে।
টেবিলের ওপর ছড়িয়ে থাকা নোনতা বিস্কিট আর কাবাবের প্লেটগুলো পড়ে আছে। সুদীপ্তবাবুর নেশাটা এখন একটা অদ্ভুত পর্যায়ে পৌঁছেছে। চোখ দুটো লালচে, কিন্তু গলার স্বরে জেদ আর দম্ভ। উনি সমুর দিকে তাকিয়ে একটা তাচ্ছিল্যের হাসি হাসলেন। কি হলো সম্রাট, অঙ্ক কি মিলছে না নাকি মাথা চক্কর দিচ্ছে? সুদীপ্তবাবু গ্লাসে শেষ চুমুক দিয়ে অনিরুদ্ধর দিকে চাইলেন। শোনো হে শখের গোয়েন্দা, পুলিশ ইনভেস্টিগেশন ইজ নট আ ভিডিও গেম। সময় এতক্ষণ শান্তভাবে শুনছিলেন সবটা, এবার ধীরে ধীরে সোজা হয়ে বসলেন। চোখের মণি দুটো স্থির। ও জানে এবার ইকুয়েশনের প্রথম ধাপটা বুঝিয়ে দেওয়ার সময় এসেছে। সুদীপ্তবাবু, আপনি বললেন খুনি জানলা দিয়ে পালিয়েছে, তাই তো? কিন্তু একটা ছোট সমস্যা আছে। ওই রাতে অঝোর ধারায় বৃষ্টি পড়ছিল। জানলার গ্রিল বা শিক যদি 10 বছরের পুরনো হয়, তবে তাতে ধুলোর একটা পাতলা আস্তরণ তো থাকবেই। যদি কোনো মানুষ জানলার অত সরু শিক সরিয়ে বাইরে যায়, তবে তবে তার শরীরে বা পোশাকে সেই ধুলো লাগবেই। আচ্ছা, ফরেন্সিক রিপোর্টে কি কোথাও গ্রিলের ধুলো মোছার বা ঘষ্টানোর কোনো প্রমাণ ছিল? সুদীপ্তবাবু ভুরু কুঁচকে কয়েক সেকেন্ড ভাবলেন, তারপর তাচ্ছিল্যের স্বরে বললেন, ওরে বাবা, এই যে দেখি বাংলা মায়ের অ্যাংলো শার্লক হোমস। বাবা হোমস, ও ধুলো তো বৃষ্টির জলে ধুয়ে যেতেও পারে। তাছাড়া প্রফেশনাল খুনিরা এসব ছোটোখাটো ব্যাপার মাথায় রাখে। বৃষ্টির জলে বাইরের দিকটা ধুয়ে যেতে পারে স্যার, জানলার শিকের ভেতরের দিকটা নয়। আর আপনি বললেন কার্নিশে কোনো কাদার দাগ ছিল না। এটা তো অসম্ভব। জুলাই মাসের সেই রাতে বালিগঞ্জের বাগানের কাদা মাড়িয়ে কেউ যদি কার্নিশে ওঠে, তবে তার জুতোর ছাপ পড়তে বাধ্য। অথচ আপনারাই বলছেন কার্নিশ ছিল পরিষ্কার। তার মানে কি এটা নয় যে ওই জানলাটা স্রেফ একটা ডাইভারশন ছিল? খুনি ওই পথে ঢোকেনি বা বেরোয়নি। না হলে খুন করে এত কিছু পরিষ্কার করে বের হয়ে যাওয়াটা মুশকিল। তারপর আবার দরজা যেখানে ভিতর থেকে বন্ধ, তার মানে ভিতরে তার কোনো সহকারীও ছিল না। আড্ডায় উপস্থিত কয়েকজন অফিসার এবার নড়ে চড়ে বসলেন। বর্মন স্যার এক দৃষ্টিতে সমুর দিকে তাকিয়ে আছেন। সমু এবার দ্বিতীয় বোমাটা ফাটালো। এবার আসি মৃতদেহের অবস্থানে। আপনি বললেন হিরণময়বাবু ইজি চেয়ারে বসেছিলেন, আর ওর মাথাটা নাকি একপাশে ঝুলেছিল, কি তাই তো? আর রক্ত মেঝেতে গড়িয়ে গিয়ে শুকিয়ে গিয়েছিল। স্যার, ইজি চেয়ারে বসা অবস্থায় যদি কারোর গলা ওভাবে কাটা হয়, তাহলে তাহলে শরীরের পজিশন অনুযায়ী রক্ত জামার ওপর দিয়ে গড়িয়ে মেঝেতে একটা নির্দিষ্ট ধারা তৈরি করার কথা। কিন্তু আপনি বলছেন মেঝেতে রক্ত অল্প বিস্তর ছিল। তার মানে খুনি শুধু নিখুঁত হাতে খুন করেনি, সে রক্ত যাতে বেশি না ছড়ায় তার জন্য কোনো কাপড় বা প্লাস্টিক ব্যবহার করেছিল। সেই কাপড় বা প্লাস্টিকটা কাছাকাছি কোনো ডাস্টবিনেই ছিল। সেখানে 10 বছর আগে নিশ্চয়ই খুনির কোনো চিহ্ন ছিল। আরে রাখো তোমার রক্ত আর কাদা, এটাও তো মানবে ঘর তো ভেতর থেকে বন্ধ ছিল। সদর দরজা আর শোবার ঘরের দরজা দুটোই শম্ভু আর দারোয়ান মিলে ভেঙেছে। যদি খুনি ভেতরেই না থাকে, তবে সে বেরোলো কোন পথে? জানলা ছাড়া আর কোনো রাস্তাই নেই। সমু একটু হাসল। এই ডোন্ট কেয়ার টাইপের হাসি মুখটাই সুদীপ্তবাবুকে সবচেয়ে বেশি বিদ্ধ করছে। আচ্ছা, এই দরজার ছিটকিনিটা কি পুরনো আমলের সেই স্লাইডিং বোল্ট ছিল? মানে ওই যেটা আঙুল দিয়ে টেনে দিতে হয়? অনিরুদ্ধ এবার প্রথম মুখ খুলল। ওর গলাটা একটু কাঁপা। হ্যাঁ, ওই রকমই তো ছিল, ব্রাসের তৈরি ভারী ছিটকিনি। ধন্যবাদ অনিরুদ্ধদা। এই ধরনের ছিটকিনি বাইরে থেকে বন্ধ করা খুব একটা কঠিন কাজ নয়। একটা মজবুত সিল্কের সুতো আর একটা পাতলা পিন ব্যবহার করে খুব সহজেই বাইরে থেকে ভেতরের ছিটকিনি টেনে দেওয়া যায়। খুনি দরজাটা সামান্য ভেজিয়ে রেখে সুতোর লুপ ছিটকিনিতে আটকে বাইরে থেকে টেনে দিয়েছিল।
তারপর সুতোটা সরিয়ে নিলেই হলো। ভেতর থেকে দেখলে মনে হবে কেউ ভেতর থেকেই বন্ধ করে গেছে। আপনারাই তো বললেন দরজার সামনে তখন 120 লোকের ভিড়। ভিড়ের চাপে সেই সুতোর একটা সরু দাগ, ওটা কারোর লক্ষ্য করার কথা নয়। সুদীপ্তবাবু হো হো করে হেসে উঠলেন। ওর হাসিতে এখন পেশাদারি অবজ্ঞার চেয়েও বেশি ফুটে উঠছে নেশার ঘোর। তিনি অনিরুদ্ধর দিকে তাকিয়ে বললেন, শুনলে অনিরুদ্ধ, আমার এই মডার্ন শার্লক এখন সুতোর গল্প শোনাচ্ছে। আরে মিয়া, পুলিশ কি ঘাস কাটে? আমরা কি ওসব চেক করিনি? সুদীপ্তবাবু সমুর দিকে ফিরে বললেন, তোমার এই থিওরি উপন্যাসে ভালো লাগে সম্রাট, কিন্তু রিয়ালিটিতে অনিরুদ্ধ আমাকে সব ফাইল দেখিয়েছিল। শম্ভু আর রাম সিংকে তো এমনি এমনি ছাড়িনি আমরা। সব কটা লিড ডেড এন্ডে গিয়ে শেষ হয়েছিল। তুমি এখন 10 বছর পর এসে আমাদের শেখাচ্ছ? সমু লক্ষ্য করল অনিরুদ্ধ এবারও সুদীপ্তবাবুর সুরেই সুর মেলালো ঠিকই, কিন্তু ওর চোখের পাতা বারবার কাঁপছে। সমু বুঝতে পারছিল অতীতে এই অনিরুদ্ধই কোনো অজানা কারণে অত্যন্ত সুচতুরভাবে প্রতিটি দরকারি তথ্যের ওপর ধামা চাপা দিয়েছিলেন। সুদীপ্তবাবু যখনই কোনো গুরুত্বপূর্ণ পয়েন্টে পৌঁছতে চেয়েছেন, অনিরুদ্ধ তাকে ডেড এন্ড বলে বিশ্বাস করিয়েছেন। কিন্তু কেন? কিসের স্বার্থে? সমু এবার সরাসরি অনিরুদ্ধর দিকে ঘুরে বসল। অনিরুদ্ধদা, ওই যে হীরের পেন্ডেন্টটার কথা তখন সুদীপ্ত স্যার বলছিলেন, ওটার গায়ে গোল্ডেন স্পাইরালের ডিজাইন ছিল, তাই না? আর আপনারা ওটাকে সাধারণ গয়না ভেবে বাজারে সোর্স লাগিয়েছিলেন। কিন্তু পেন্ডেন্টটা যদি কোনো গয়না না হয়ে একটা এনক্রিপ্টেড কি বা চাবি হয়? অনিরুদ্ধ থমকে গেলেন। মানে গয়না আবার চাবি হয় নাকি? সমু নিশীথের দিকে ইশারা করল। নিশীথ ততক্ষণে ডার্ক ওয়েবের কয়েকটা ফোরামে বিচরণ শুরু করে দিয়েছে। ও নিচু গলায় বলল, হুম, হয় স্যার। হিরণময় মল্লিক যে টাকাগুলো ডাইভার্ট করেছিলেন তার কোনো ট্রেল নেই, কারণ সম্ভবত বিটকয়েন বা কোনো ক্রিপ্টোকারেন্সিতে কনভার্ট করা হয়েছিল। 10 বছর আগে এই প্রযুক্তি খুব একটা পরিচিত ছিল না। আর এই ধরনের ডিজিটাল অ্যাকাউন্টের প্রাইভেট কি বা পাসওয়ার্ড অনেক সময় কোল্ড স্টোরেজ হিসাবে কোনো ফিজিক্যাল ড্রাইভ বা চিপে রাখা হয়। লকেটটা হয়তো সেই চিপের হোল্ডার ছিল। সমু এবার সুদীপ্ত বাবুর দিকে তাকিয়ে বলল, সুদীপ্ত বাবু, খুনি আপনার বর্ণনার সেই রহস্যময় আগন্তুক হতে পারে, কিন্তু সে আসলে কোনো হিরে চুরি করতে আসেনি। সে এসেছিল এমন একটা পাসওয়ার্ডের সন্ধানে যার বর্তমান মূল্য কয়েকশো কোটি টাকা। অনিরুদ্ধদা, আপনি কি সত্যি ওই স্কেচটা নিয়ে ইনভেস্টিগেট করেছিলেন, নাকি ওটাকে ফেক লিড বলে ফাইলটা বন্ধ করতে সাহায্য করেছিলেন? অনিরুদ্ধর মুখটা মরা মানুষের মতো ফ্যাকাশে হয়ে গেল। সুদীপ্তবাবু রাগে আর নেশায় গড়গড় করে উঠলেন। কি বলতে চাও তুমি? আমার জুনিয়র আমার সাথে জালিয়াতি করেছে? হাউ ডেয়ার ইউ! সমু নির্বিকার। সে জানে সুদীপ্তবাবুর এই আস্ফালন আসলে নিজের ব্যর্থতা ঢাকার চেষ্টা, কিন্তু অনিরুদ্ধর নীরবতা এখন ওর অপরাধের সবচেয়ে বড় প্রমাণ। নিশীথ আবার কানে কানে বলল, সমু, লকেটের ডিজাইনটা গোল্ডেন রেশিওর 1.618 এর মাপে তৈরি। এটা একটা হাইলি সিকিউরড অ্যালগরিদমের সিগনেচার হতে পারে। ড্রয়িং রুমের আড্ডা এখন আর আড্ডা নেই, বরং যেন এক শ্বাসরুদ্ধকর মনস্তাত্ত্বিক কুরুক্ষেত্রে পরিণত হয়েছে। ডিনার টেবিলের সাদা চাদরের উপর রাখা ক্যাটলারিগুলো মাঝে মাঝেই কাঁপছে সুদীপ্তবাবুর টেবিল চাপড়ানোর চোটে। মদের প্রভাবে ওর মেজাজ এখন সপ্তমে। বিটকয়েন বা ক্রিপ্টোকারেন্সির এখনকার মার্কেট ভ্যালু খুব একটা হেলাফেলা করার মতো নয়, কিন্তু অন্তত বিশ্বাসঘাতকতা করার জন্য যথেষ্ট। যদিও আমার বিটকয়েন, ক্রিপ্টোকারেন্সি, শুনেছ বর্মন? তোমার এই 2 নম্বরই শার্লক এখন আমাদের সায়েন্স ফিকশন শোনাচ্ছে। আরে হে ছোকরা, 2016 সালে আমরা যখন অপরাধীদের ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছি, তখন তুমি তো বোধহয় পেন্সিল দিয়ে সায়েন্সের ডায়াগ্রাম আঁকতে। বিটকয়েন না চাই, ওই হিরের লকেটটাই ছিল পিওর ভ্যালু।
সেটা কোনো চোর নিয়ে পালিয়েছে, আর তুমি এখন সেটাকে ডিজিটাল লকার বানিয়ে দিলে। বলি, নিজের মগজটাকে সস্তায় বন্ধক দিয়েছো নাকি? নেশার ঘরে সুদীপ্তবাবুর শ্লেষ এখন কুরুচিকর পর্যায়ে পৌঁছেছে। তিনি অনিরুদ্ধর কাঁধে একটা সজোরে থাপ্পড় মেরে বললেন, কি হে অনিরুদ্ধ, চুপ কেন? একটা উত্তর দাও। আমাদের এই সবজান্তা সম্রাট তো এখন তোমাকে আমাদের সামনে জালিয়াত সাব্যস্ত করছে। তুমি কি না পুলিশ হয়ে আমাকে ভুল পথে চালাবে? কেন হে? কিসের স্বার্থ তোমার? বর্মন স্যার চোয়াল শক্ত করে বসে আছেন, কিন্তু সমু এখনও স্থির। ও শান্তভাবে অনিরুদ্ধর চোখের দিকে তাকালো। অনিরুদ্ধর কপালে বিন্দু বিন্দু ঘাম জমছে, হাতের গ্লাসটা ঠকঠক করে কাঁপছে। অনিরুদ্ধদা, বিটকয়েন নিয়ে সুদীপ্ত স্যার হাসাহাসি করতেই পারেন, কারণ উনি প্রথাগত ইনভেস্টিগেশনের বাইরে কিছুই দেখেননি। কিন্তু আপনি তো জানতেন, আপনি তো বিটেকের স্টুডেন্ট ছিলেন। 2016 সালে ডার্ক ওয়েবে হিরণময় মল্লিকের একটা হিডেন ওয়ালেট নিয়ে চর্চা শুরু হয়েছিল। আপনার একেবারে না জানার মতো কথা কিন্তু নয়। তবু আপনি তখন সুদীপ্তবাবুকে বারবার বলেছিলেন যে এটা কোনো প্রফেশনাল কিলারের কাজ। কেন বলেছিলেন? যাতে উনি লোকাল মোটিভগুলো আর না খুঁজেন, তাই তো? যাতে উনি ভাবেন খুনি ধরাছোঁয়ার সীমানা পার করে পালিয়েছে। কি ঠিক বলছি? অনিরুদ্ধর মুখটা মরা মাছের মতো সাদা হয়ে গেছে। সে একবার সুদীপ্তবাবুর দিকে চাইল, তারপর সমুর দিকে। সুদীপ্তবাবু এবার চেঁচিয়ে উঠলেন, অনিরুদ্ধ, কিছু বলো। এই ছোকরার মুখ বন্ধ করো। অনিরুদ্ধর হাতের গ্লাসটা এবার সত্যি টেবিলের ওপর আছাড় খেয়ে পড়ল। সমু তার চেয়ারটা অনিরুদ্ধর আরো একটু কাছে টেনে নিল। গলার স্বর এবার আরো ধীর, আরো শীতল। বিটেক গ্র্যাজুয়েট হয়ে পুলিশের কনস্টেবল পদে চাকরি নেওয়া, আর তারপর সেখান থেকে নিজের মেধার জোরে ইন্সপেক্টর হওয়া, সফরটা দারুণ ছিল কিন্তু অনিরুদ্ধতা। কিন্তু সমস্যা হলো, পুলিশের ট্রেনিং তোমার ভেতরকার ওই ইঞ্জিনিয়ার সত্তাটাকে মারতে পারেনি। কি বলো? 2016 জুলাই মাসে মল্লিক ভিলার সেই স্মার্ট সিস্টেম যখন সার্কিট পুড়ে যাওয়ার নাম করে অফ হয়ে গেল, সুদীপ্ত স্যার সেটাকে বজ্রপাত ভেবেছিলেন। কিন্তু তুমি জানতে ওটা বজ্রপাত নয়, ওটা একটা পরিকল্পিত পাওয়ার সার্জ। বাইরে থেকে কোনো রিমোট সার্ভারের মাধ্যমে করা হয়েছিল ওটা। ওই সিস্টেম ডিজাইন করার মতো ক্ষমতা হিরণময় বাবুর চেনা পরিচিতর মধ্যে কার কার ছিল আমার জানা নেই, তবে সেটা ধরার ক্ষমতা তোমার ঠিকই ছিল। সমু এক মুহূর্ত থামল। নিশীথ ততক্ষণে স্ক্রিনে অনিরুদ্ধর পুরনো ল্যাপটপের একটা ব্যাকআপ আইপি অ্যাড্রেস বের করে ফেলেছে। সমু সেটা একবার দেখে নিয়ে আবার শুরু করলো। তুমি সুদীপ্ত স্যারকে ভুল বোঝালে যে খুনি চুরি করে জানলা দিয়ে পালিয়েছে, অথচ আমি শিওর যে তুমি কিন্তু জানতে হিরণময় বাবু ওই পেন্ডেন্টের ভেতর যে কোল্ড ওয়ালেটের চিপটা রাখতেন সেটা এনক্রিপ্টেড। ওটা খুলতে গেলে হিরণময় বাবুর বায়োমেট্রিক লাগতো, তাই তো? সেই রাতে তুমি সুদীপ্ত স্যারের আগেই যখন ক্রাইম সিনে প্রথম ঢুকলে, হিরণময় বাবু তখন বেঁচে নেই। আর আমি খুব ভুল না হলে লকেটটা তুমি ওর গলা থেকে খুলে নিয়েছিলে, কারণ ডিজাইনটা দেখে তোমার সন্দেহ হয় ইডি যে হিরণময় বাবুর টাকার ট্রেল খুঁজছে সেটা কিন্তু তুমি দিব্যি জানতে। তাই তুমি সন্তর্পণে লকেটটা সরিয়ে পকেটে পুরেছিলে। সম্রাট, তুমি বাড়াবাড়ি করছো। সুদীপ্তবাবু টলতে টলতে এগিয়ে এলেন, কিন্তু অনিরুদ্ধ এবার চিৎকার করে উঠলেন, থামুন স্যার, প্লিজ থামুন। অনিরুদ্ধর কণ্ঠস্বর এবার ভেঙে পড়েছে। সে দুহাতে নিজের মাথা চেপে ধরল। অনিরুদ্ধদা, তুমি সুদীপ্ত স্যারকে দিয়ে শম্ভু আর রাম সিংকে টর্চার করালে যাতে তদন্তের মোড় ঘুরে যায়, কিন্তু ওই উড়ো ফোনটা তুমি কি আগে কখনো বলেছ? তোমার সেই সময়কার কল ডিটেলসের প্যাটার্ন আমরা চেক করেছি। তাছাড়া ঠিক খুনের 5 দিন পর তোমার দিদির অ্যাকাউন্ট থেকে একটা হাসপাতালে একটা বড় অ্যামাউন্ট ট্রান্সফার হয়েছিল। তোমার হোমমেকার দিদির কাছে এত টাকা কার থেকে এসেছিল অনিরুদ্ধদা? তুমি হয়তো খুনি নও, কিন্তু খুনের পর
সেই রক্ত ধুয়ে ফেলার কাজটা কিন্তু তুমি খুব নিখুঁতভাবে করেছিলে। নার্ভাস অনিরুদ্ধ ঢকঢক করে হঠাৎ একটা গোটা বিয়ারের বোতল খালি করে দিল। মরুভূমির মতো আকণ্ঠ শুষে নিল শেষ বিন্দুটাও। শরীরটা এবার কুঁকড়ে গেল তার। মানুষটা শিশুর মতো ডুকরে কেঁদে উঠল। দাপুটে জুনিয়র অফিসার এখন স্রেফ একজন অপরাধ বোধে জর্জরিত মানুষ। সুদীপ্তবাবু কাঠের মূর্তির মতো বসে আছেন। ওর সাজানো কেরিয়ারের অহংকার এখন সম্রাটের লজিকের সামনে একটা পুরনো কাগজের মতো ছিঁড়ে খুঁড়ে পড়ে আছে। ও ঠিকই বলছে, মল্লিক ভিলার সেই কেসটা আমি সত্যি, হ্যাঁ, কিন্তু কিন্তু ট্রাস্ট মি, আমি জানি না খুনিকে। খুনের 7 দিন আগে আমার কাছে একটা উড়ো ফোন আসে। তারা জানতো আমি তখন ঋণে ডুবে আছি। আমার বোনের বিয়ের জন্য আমি লোকাল কিছু ফাটকাবাজদের থেকে টাকা নিয়েছিলাম। তারা আমাকে আর আমার বাবাকে রোজ হুমকি দিত। ওদিকে মায়ের হাঁটুর অপারেশন। ফোনে আমাকে বলা হয়েছিল শুধু খুনের জায়গা থেকে একটা জিনিস নিয়ে আসবে ওদের লোক, তার ভবিষ্যৎ করে দিতে হবে। কাজের আগেই আমার অ্যাকাউন্টে 5 লক্ষ টাকা অ্যাডভান্স এসেছিল। আমার কাছে আর কোনো রাস্তা ছিল না সম্রাট। তোমার একটা ভুল হয়েছে, আমি নিজে হাতে লকেটটা সরাইনি, বরং কনস্টেবল সাজিয়ে ওদের একজনকে সাথে নিয়ে গিয়েছিলাম। সেই জিনিসটা সরিয়েছিল সবার চোখের সামনে। খুনি সম্ভবত কোনো প্রফেশনাল কিলারকে দিয়েই খুনটা করিয়েছিল, কিন্তু লকেটের ব্যাপারে ভরসা করতে পারেনি কোনো গুন্ডাকে। বিশ্বাস করো আমি জানতাম না লকেটে কি আছে বা কি থাকতে পারে, কিন্তু ওই লোকটা লকেটটা নিয়ে যাওয়ার পরই আমি একটু খোঁজ খবর করতেই সবটা ধরতে পেরেছিলাম। তখনই বুঝতে পারি এসব বড় বড় রাঘব বোয়ালদের খেলার মাঝে আমি ফেঁসে গেছি। সাথে দিদির অ্যাকাউন্টের ট্রেল থেকে আমার ভেসে যাওয়ার একটা ভয় তো ছিলই। টাকাটা এসেছিল একটা দামি শপিং সাইট থেকে, যার সার্ভার ছিল পানামায়। আমি সব দিক থেকে আটকে গেছিলাম। অগত্যা আমি তদন্তে ভুলভাল ইনফরমেশন দিয়ে কেসটাকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম। অনিরুদ্ধ, তুমি তুমি আমার সাথে বেইমানি করলে। 10টা বছর আমি তোমাকে নিজের ভাইয়ের মতো আগলে রেখেছি। আপনি আমাকে আগলে রাখেননি স্যার, আপনি নিজের ইগোকে আগলে রেখেছিলেন। আপনি স্রেফ শুনতে চেয়েছিলেন যে ওটা একটা পারফেক্ট ক্রাইম, আর আমি আপনাকে দিনের পর দিন সেই গল্পটাই শুনিয়ে গেছি। আপনি যখনই শম্ভু বা সমিতের দিকে নজর দিতে চেয়েছেন, আমি নতুন কোনো ফেক লিড এনে আপনার সামনে রেখেছি, আর আপনি আপনার দম্ভে অন্ধ হয়ে সেগুলোকে ধ্রুব সত্য বলে মেনে নিয়েছেন। হ্যাঁ, আগলে রেখেছে মাই ফুট। তবে আমি আরো ফেঁসে যাচ্ছিলাম ক্রমাগত। একের পর এক ভুল করছিলাম আর ওদের ফাঁদে জড়িয়ে দিশেহারা হয়ে যাচ্ছিলাম। নতুন চাকরি আমি হারাতে যাইনি কিছুতেই। এমনকি ওদের কথায় খুনের পর কতবার আমি অফিসারদের অলক্ষ্যে ক্রাইম সিনের তালা খুলে কিছু লোককে ভেতরে পর্যন্ত ঢুকিয়ে দিয়েছিলাম নানা অজুহাতে। কত প্রমাণ যে ট্যাম্পার হয়েছে। সমু বিদ্যুৎ স্পৃষ্টের মতো সোজা হয়ে দাঁড়ালো। ওর মগজে একটা সার্কিট যেন মুহূর্তের মধ্যে জুড়ে গেছে। ও নিশীথের দিকে ফিরে প্রায় চিৎকার করে উঠল। নিশীথ, তাড়াতাড়ি হিরণময় মল্লিকের লাশের সেই ছবিগুলো বের কর। লাশের পজিশন বোঝা যাবে এমন যে কোনো একটা ছবি, জলদি। নিশীথ ল্যাপটপে দ্রুত আঙুল চালালো। সুদীপ্তবাবু আর বাকি অফিসারেরা হতভম্ব হয়ে দেখছে। সমু ছবিটার দিকে এক দৃষ্টে তাকিয়ে আছে। ওর চোখের মনি ছোট হয়ে এসেছে। ও হঠাৎ নিশীথকে বলল, আচ্ছা আচ্ছা, এবারে হিরণময় বাবুর হাতের আঙুলগুলো জুম করতো। হ্যাঁ 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 হ্যাঁ, এবার দেখতো লাশের হাত দুটোয় বেগুনি বা নীলচে ছোপ আছে, তাই না? সমু সোফায় ধপ করে বসে পড়ল। সমু, সেই হিডেন ওয়ালেটটা এখনো আছে। কেউ এখনো পাসওয়ার্ডটা উদ্ধারের চেষ্টা চালাচ্ছে, কিন্তু তারা সফল হয়নি। মানে আসল চিপটা এখনো অক্ষত।
হিরণময় মল্লিক খুন হয়েছিলেন লকেট বা পাসওয়ার্ডের লোভে, এটা ঠিক। কিন্তু খুনি লকেটটা পাওয়ার পরে বুঝতে পেরেছিল ওটা একটা আস্ত ধোঁকার টাটি, পাসওয়ার্ডটা ওটার ভেতরে ছিল না। খুনি লকেটটা নিয়েছিল ঠিকই, কিন্তু পাসওয়ার্ডের হদিশ না পেয়ে সে বারবার ফিরে এসেছিল মল্লিক ভিলার সেই ঘরেই, অন্য কোনো গোপন জায়গার খোঁজে। কিন্তু খুনি খুবই বোকা, কারণ এই ছবিগুলোই সাক্ষী দিচ্ছে মৃত্যুর আগে হিরণময় বাবু নিজেই বলে গিয়েছিলেন কোথায় সেই আসল তথ্য লুকিয়ে আছে। কিন্তু আপাতত আমি সেটা বর্মন স্যার ছাড়া আর কাউকে জানাবো না। আমার অনুমান মিলে গেলে তো সবাই জানতে পারবেনি। সমু বর্মন স্যারের দিকে ঝুঁকে এলো, আঙুল দিয়ে লাশের নখের কোণের নীলচে ছাপগুলো দেখালো। আমি খুব ভুল না হলে পেন্ডেন্টটা ছিল স্রেফ একটা ডাইভারশন। বৃদ্ধ জানতেন ওটা চুরি হতে পারে, তাই আসল মাইক্রোচিপটা তিনি লুকিয়েছিলেন ফায়ার প্লেসের একদম নিচের দিকে একটা ইটের খাঁজে। সেটা আজও সেখানেই আছে। বর্মন স্যার সোজা হয়ে দাঁড়ালেন। সুদীপ্ত বাবুর দিকে তিনি একবারও তাকালেন না। অনিরুদ্ধ মাথা নিচু করে বসে আছে। হয়তো এত বছর পর তার বিরুদ্ধে কেউ কোনো অভিযোগ আনবে না, তবুও তার কাঁধের খাঁকি পোশাকে যেন একটা অদৃশ্য ভার চেপে বসেছে। দুদিন পর বর্মন স্যারের নির্দেশে মল্লিক ভিলার সেই ফায়ার প্লেসের ইটের খোঁজ থেকে উদ্ধার হয়েছে একটি ছোট্ট পুরনো মেটাল বক্স। তার ভিতরে রাখা সেই মাইক্রোচিপ থেকে বিটকয়েন পাসওয়ার্ড উদ্ধার হতেই সারা দেশে শোরগোল পড়ে গেল। দেশের কোটি টাকার সম্পদ সরাসরি কোষাগারে ফিরল। বর্মন স্যারের উদ্যোগে সংবাদপত্রে সমুর নাম উঠে এলো শহর কলকাতার বিস্ময়কর গোয়েন্দা হিসেবে। সন্ধ্যাবেলা সমু আর নিশীথ আড্ডা দিতে বসেছে। সমুর গায়ে সেই পুরনো সামান্য ছিঁড়ে যাওয়া জ্যাকেটখানা অপরিবর্তিত। কিন্তু তুই সবটা বুঝলি কিভাবে? সমু চায়ের ভাঁড়টা নামিয়ে রেখে বলল, পর্যবেক্ষণ নিশীথ। দেখুন, এগুলো কোনো সাধারণ কালশিটে নয়। আমি খুব ভুল না হলে কার্বন ডাস্ট। আমি ঘরের বর্ণনা যা বুঝেছি তাতে হিরণময় মল্লিকের ঘরে একটা পার্মানেন্ট ফায়ার প্লেস ছিল। ভারতে এই ধরনের সেট আপ একটু তো অদ্ভুত লাগবেই, কিন্তু ছবিতে যা দেখেছি ওটা কিন্তু ফাংশনাল ছিল। কার্বন ডাস্টের ট্রেস আছে এতে। সম্ভবত মৃত্যুর আগের মুহূর্তে তিনি যখন ওই ঘাতকের সাথে ধস্তাধস্তি করছিলেন তার কিছুক্ষণ আগেই কিছু একটা মূল্যবান জিনিস লুকিয়ে রাখার মরিয়া চেষ্টায় উনি ফায়ার প্লেসের নিচের দিকের ইটের ভাঁজটা ভালো করে আঙুল ঘষে দিয়েছিলেন। তারপর খুনি ওকে খুন করে প্লাস্টিক দিয়ে গলামুখ চেপে ধরে যাতে শব্দ বাইরে না যায়। অন্যজন তার স্ত্রীকে খুন করে, এই কারণেই রক্ত বেশি ছড়িয়ে যায়নি। এরপর একটা লাশকে চেয়ারে আর অন্যটাকে বিছানায় সাজিয়ে রেখে বেরিয়ে যায়। দুজনেই ভাড়াটে খুনি, প্রফেশনাল। কিন্তু এসবের পিছনে যে আসল মাথা। সমু আকাশের দিকে তাকালো। শহরের ধুলো মাখা অন্ধকারের ওপারে যেন কোনো এক অশুভ ছায়া লুকিয়ে আছে। আমি নিশ্চিত সেই খুনি কোনো সাধারণ চোর নয়। সে ডার্ক ওয়েবের কোনো অদৃশ্য এক কসাই, যারা সাদা কলারের আড়ালে থেকে কালো পৃথিবীটাকে নিয়ন্ত্রণ করে। তাদের ধরা এত সহজ নয়। মাইক্রোচিপটা তো আমরা উদ্ধার করেছি, কিন্তু সে কি এটা মেনে নেবে? অন্যদিকে তখন ভারতের কোনো এক 5 স্টার হোটেলের প্রিমিয়াম সুইটের ডিফানে বসে একটা বিমর্ষ মুখ ল্যাপটপের নীল আলোয় তাকিয়ে আছে। স্ক্রিনে জ্বলজ্বল করছে সমুর ছবি। একজন সাধারণ ভবঘুরে যুবক,
যে 10 বছরের পুরনো জ্যামিতিক ধাঁধাটাকে মুহূর্তের মধ্যেই ভেঙে দিয়েছে। তার এত বছরের পুরনো ক্ষত বা ব্যর্থতায় ঘা দিয়েছে। 2 টাকার গোয়েন্দা, তুই খুব বড় ভুল করেছিস। তুই আমাকে হারিয়েছিস ঠিকই, কিন্তু খেলার মাঠটা এবার আমি ঠিক করব। তোকে তোকে আমি ছাড়বো না সম্রাট, ছাড়বো না। একটি পুরনো কেস, দীর্ঘ প্রতীক্ষা, আর শেষে সম্রাটের তীক্ষ্ণ বুদ্ধিতে প্রকাশিত এক চরম সত্য। এইভাবে শেষ হলো আজকের গল্প অমীমাংসিত। সময় পেরিয়ে গেলেও অপরাধ কখনো চাপা থাকে না। সম্রাট আজ যেন আমাদের সেই শিক্ষাই দিয়ে গেল। আজকের গল্পটিতে চরিত্রাভিনয় করেছেন সৌরভ, অচ্যুতা, আবির, অরিত্র, শিব, আলাপন এবং সূত্রধার ও কথকের ভূমিকায় আমি কৌশিক। গল্পটি শুনে আপনাদের কেমন লাগলো প্লিজ জানান আমাদের, আর অবশ্যই পাশের হাইপ বাটনটিও প্রেস করে দেবেন। আর এখনো পর্যন্ত আপনারা যারা সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটি, প্লিজ ডু সাবস্ক্রাইব। এমন আরও অনেক রোমাঞ্চকর গল্প নিয়ে আমরা ফিরব খুব শীঘ্রই। ততদিন ভালো থাকুন আর শুনতে থাকুন গপ্প জুজু।